হ্যালো বন্ধুরা, আমি হারুন আল রশিদ এবং এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি তোমার ক্লাস 10-এর সামনে যে মাধ্যমিক পরীক্ষা 2026 তার জন্য আরেকটি টেস্ট পেপারের সলিউশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে এবিটি এটা আমার দ্বিতীয় নম্বর ভিডিও টেস্ট পেপারের উপরে, যেটা এখানে আমি এবিটি টেস্ট পেপারের পৃষ্ঠা নম্বর 754 থেকে 757 অর্থাৎ সেট নাম্বার 8 নিয়ে এখানে সমাধান সহ সম্পূর্ণ আলোচনা করব। চলো দেরি না করে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে বিভাগ গয়ের, যেটা হচ্ছে সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে হবে, যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ। প্রথম কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি তির্যক আলোকবর্তী চলনকে নির্দেশ করে? উদ্ভিদের শাখা অভিকর্ষের কেন্দ্রপথের সঙ্গে সমকোণে বাড়ে। তো এখানে অভিকর্ষের সমকোণে বাড়ে, এটা হবে না। উদ্ভিদের পাতাগুলো আলোকরশ্মির গতিপথের সঙ্গে সমকোণে বা লম্বভাবে বাড়ে। উদ্ভিদের পার্শ্বীয় মূল পৃথিবীর ভার কেন্দ্রের দিকে সঙ্গে লম্বভাবে বৃদ্ধি পায়, কোনোটি নয়। তো এখানে কারেক্ট অপশন হবে অপশন নম্বর বি। উদ্ভিদের পাতাগুলির আলোকরশ্মির গতিপথের সঙ্গে সমকোণে বা লম্বভাবে বাড়ে। এবার কোয়েশ্চেন নাম্বার 2 বলছে কি চোখের কোন অংশ উল্লিখিত বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে? যেটা তারারন্ধ্রকে ছোট বা বড় করে এবং চোখের আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে তারারন্ধ্র, লেন্স, আইরিস এবং কর্নিয়া। আমরা জানি যে এই যে আইরিস, এটা আমাদের চোখের কালার নির্ধারণ করে, ওকে, কারণ এখানে যে পিগমেন্টগুলো থাকে সেই পিগমেন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের চোখের কালার নির্ধারিত হয়। এই আইরিস করে এখানে যে সিলিয়ারি পেশি, সেই সিলিয়ারি পেশির সঙ্গে আইরিসটা যুক্ত থাকে এবং সে আইরিস এর সংকোচন বা প্রসারণ, এটা যখন তোমার প্রসারিত হবে তখন চোখে আলো প্রবেশটা কম করবে, যখন সংকুচিত হবে তখন চোখে আলো প্রবেশ বেশি করে। সুতরাং চোখের আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করা এবং তারারন্ধ্র ছোট বড় করা, সেটা হচ্ছে কার কাজ? আইরিসের কাজ। একের 3 নম্বর কোয়েশ্চেন বলছে ইনসুলিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? কলাকোষে গ্লুকোজ বিশেষণ বৃদ্ধি করে, যকৃৎ ও পেশিকোষে গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে, প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, যকৃৎ ও পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। আমরা জানি কি এটা রক্তবাহ ধরে নাও, এই রক্তের মধ্যে যখন গ্লুকোজ বেশি হয়ে যাবে, সেই গ্লুকোজটাকে এটা ধরে না লিভার, ওকে, তো এই গ্লুকোজটাকে গ্লাইকোজেনে পরিণত করবে, গ্লাইকোজেন এবং এই গ্লাইকোজেনে পরিণত করার পরে তোমার যকৃৎ এবং পেশিকোষের মধ্যে সঞ্চিত করা হচ্ছে কার কাজ? এই তোমার ইনসুলিনের কাজ। তাহলে ইনসুলিনকে যকৃৎ ও পেশিকোষে গ্লুকোজকে সঠিক নয়। কোনটা সঠিক নয়? সঠিক নয় ক্ষেত্রে এটা হবে অ্যান্সার, কারণ এটা কাজ হচ্ছে কার? এটা গ্লুকাগনের কাজ হচ্ছে যকৃৎ পেশিকোষের গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করা। এরপর 1-4 নম্বর কোয়েশ্চেন বলছে কর্পাস ক্যালোসাম সেরিব্রাল হেমিস্ফিয়ারের যোজক, সেরিবেলার হেমিস্ফিয়ারের যোজক, মধ্যমস্তিষ্ক মেডাল অবলাঙ্গাটা যোজক, গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক। আমাদের ব্রেন, এই যে আমাদের ব্রেন দেখছো, ব্রেনে এই যে ব্লু কালারের পার্টটা দেখছো, সেটা হচ্ছে তোমার কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম আসলে অনেকগুলো নার্ভ দিয়ে তৈরি একটা নার্ভ ফাইবার। এবং আমাদের যে রাইট হেমিস্ফিয়ার, ব্রেনটা দুটো পার্ট, একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার, একটা লেফট হেমিস্ফিয়ার, দুটো পার্ট রয়েছে এবং এই দুটো পার্টের মধ্যে সংযোগ স্থাপন করাটাই হচ্ছে তোমার এই কর্পাস ক্যালোসামের কাজ। সুতরাং হচ্ছে কি এটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের যোজক করো, দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার রাইট অ্যান্ড লেফট, এবং এদের মধ্যে যোজকের কাজ করে কে? এই কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম এক ধরনের নার্ভ ফাইবার। এবার হচ্ছে 1-5 নম্বর কোয়েশ্চেন বলছে সঠিক ক্রমটি স্থির করো। তো আমরা জানি কি যে কোষ, এখানে বলছে কি G1 G2 SM। তো আমাদের কোষ চক্র, সেল সাইকেল রয়েছে, সেখানে প্রথম হচ্ছে G1, তারপরে S, তারপর G2, তারপরে M ফেজ আসবে। তাহলে G1 S G2 M, তাহলে G1 S G2 M, তাহলে ডি নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর বলছে দেখো এখানে 1-6 নম্বর বলছে
ক্রোমোজোমের ভৌত গঠনে কোন অংশটি দুটি বাহুর মাঝখানে কিংবা কোনো এক প্রান্তে অবস্থান করে? দুটি বাহুর মাঝখানে বা কোনো এক প্রান্তে। তাহলে আমরা এটা বলবো কি স্যাটেলাইট, ক্রোমোনিমা, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার। তো আমরা এখানে বলবো সেন্ট্রোমিয়ার। কেন? দেখো, যখন আমরা সেন্ট্রোমিয়ার অবস্থার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে ভাগ করেছি কি, এক হচ্ছে মেটাসেন্ট্রিক, কখনো হচ্ছে বলছি কি অ্যাক্রোসেন্ট্রিক, যখন মাঝামাঝি অঞ্চলে পাশাপাশি অঞ্চলে অবস্থান করবে, মাঝের পাশাপাশি অঞ্চলে। তারপর সাবমেটাসেন্ট্রিক, এটা মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। আর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক মানে প্রান্তের কাছাকাছি অঞ্চলে অবস্থান করবে যখন, তখন সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর যখন একদম প্রান্তে অবস্থান করবে তখন সেটাকে আমরা টেলোসেন্ট্রিক বলছি, টেলোসেন্ট্রিক। ক্লিয়ার? এখানে বলছে দেখো, ক্রোমোজোমের ভৌত গঠনের কোনো অংশ দুটি বাহুর মাঝখানে অবস্থান করবে, দুটি বাহুর মাঝখানে অবস্থান করেছে, কিংবা কোনো এক প্রান্তে অবস্থান করবে, সুতরাং টেলোসেন্ট্রিক বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। 1-7 কোয়েশ্চেন নম্বর বলছে পার্থেনোজেনেসিস মানে নো ফার্টিলাইজেশন, কোনো নিষেক হবে না, নিষেক হবে না। তো অনেক পতঙ্গের মধ্যে দেখতে পাওয়া যায়। উৎপন্ন প্রাণীটা হলো রানী মৌমাছি, পুং মৌমাছি বা ড্রোন, শ্রমিক মৌমাছি, খুব হয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে পুরুষ মৌমাছি। কারণ এখানে দেখো একটা ফিমেল কুইন এদের তোমার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2n32 ডিপ্লয়েড। মিওসিস প্রক্রিয়া ভেঙে যাওয়ার ফলে N16 তৈরি করছে। আর মেলের ক্ষেত্রে কি ক্রোমোজোম নম্বরটা 16 হবে, হ্যাপ্লয়েড। এটা কিন্তু মিওসিস প্রক্রিয়া ডিভাইড হবে না, এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় ডাইরেক্ট স্পার্ম তৈরি করবে এবং 16 নম্বর ক্রোমোজোম নিয়ে আসবে। এরপর এই 16 শুধুমাত্র এখানে কোনো রকম নিষেক ছাড়াই তোমার মেল তৈরি হচ্ছে। কিন্তু যখন নিষেক ঘটবে, এখানে নিষেক ঘটছে, তখন সেখানে ডিপ্লয়েড ফিমেল তৈরি করবে। এই ডিপ্লয়েড ফিমেলগুলোর মধ্যে যারা রয়্যাল জেলি খাবে তারা হয়ে যাবে কুইন। আর যারা তোমার বি ব্রেড খাবে তারা হয়ে যাবে ওয়ার্কার বি। ওকে, এরা হচ্ছে স্টেরাইল, বন্ধা। ক্লিয়ার? তো এখানে আছে পুরুষ মৌমাছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, এবার দেখো 8 নম্বর কোয়েশ্চেন বলছে বক্ষ পাখনা, শ্রেণী পাখনা এবং পৃষ্ঠ পাখনা এদের কি? তাহলে আমরা এই যে বক্ষ পাখনা দেখছি, বক্ষ পাখনার কাজটা কি? বক্ষ পাখনার কাজ হচ্ছে তোমার সামনের দিকে এগোতে বা ভারসাম্য রক্ষায় সাহায্য করা, এটা এ নাম্বার বক্ষ পাখনার কাজ। শ্রোণী পাখনা মানে পায়ুর ঠিক আগের দিকে যে পাখনা রয়েছে সেটা শ্রোণী পাখনা। সেটার কাজ হচ্ছে জলে ভাসতে পারে বা উপর নিচে ওঠানামা করতে পারে। পৃষ্ঠ পাখনা মানে এই যে পৃষ্ঠ পাখনা, এর কাজ হচ্ছে তোমার দিক পরিবর্তন এবং অগ্রগমনে সাহায্য করে। হলো? এবার আরেকটা পাখনা হচ্ছে পায়ু পাখনা, এর কোনো সেরকম কোনো ফাংশন নেই, এর কোনো কাজ সেরকম ভাবে নেই বললেই চলে। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। এরপর চলে আসছে আমাদের কয়স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ক্ষয়স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি শর্তে নির্বাচন করো। তাহলে 9 নম্বর কোয়েশ্চেন বলছে এখানে যে এ বি বি সি সি ডি ডি জিনোটাইপযুক্ত জীব কত ধরনের গ্যামেট উৎপন্ন করবে। তাহলে আমরা এখানে দেখব যে এখানে এ বি বি সিসি ডিটি, এখানে দু ধরনের, একটা হচ্ছে যে কত ধরনের যখন বলবে তখন তুমি কি করবে, দেখো কত ধরনের যখন বলছে তখন 2 to the power n, n মানে হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস, কটা আছে? 1, 2 আর 3 আছে। তাহলে এখানে 2 to the power 3 মানে হচ্ছে 8খানা গ্যামেট তৈরি করবে। কিন্তু যদি বলে যে টোটাল কত গ্যামেট তৈরি করবে, টোটাল নাম্বার অফ গ্যামেট যখন বলবে তখন সেখানে তুমি কিন্তু হেটারোজাইগাস দেখবে না, সেখানে 2 to the power n মানে এর কত জোড়া আছে, 1, 2, 3, 4, 2 to the power 4, 16 হবে।
এখানে আমার কাছে চেয়েছে কি কত ধরনের টাইপ চেয়েছে, তাহলে এখানে 8টা হবে কারেক্ট অ্যান্সার। কিন্তু কত টোটাল কত গ্যামেট তৈরি হবে তখন এখানে কিন্তু 16টা দেবে। 10 নম্বর কোয়েশ্চেন বলছে মানুষের ক্ষেত্রে সঠিক জোড়াটি নির্বাচন করো। শুক্রাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হচ্ছে 22A+X, নট ফলস। শুক্রাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22Y, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 11 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোনটি সমস্ত অঙ্গ। তার সমস্ত অঙ্গ মানে কি সমান যোগার, অর্থাৎ যাদের উৎপত্তি এবং গঠনটা একই রকমের কিন্তু ভিন্ন পরিবেশে থাকার জন্য কাজটা আলাদা, তারা সমস্ত। যেমন দেখো মানুষের হাত, বিড়ালের হাত, ঘোড়ার পা, তারপর হচ্ছে কি বাদুড়ের পা, ডানা এবং ডলফিন, এদের সবার ক্ষেত্রে দেখো হিউমেরাস রয়েছে ব্লু কালারের, রেডিয়াস রয়েছে গ্রিন কালারের, আলনা রয়েছে তোমার সে সাইড শেপ ডিফারেন্ট হতে পারে কিন্তু এগুলো সবার ক্ষেত্রে রয়েছে। কার্পাল রয়েছে সবার ক্ষেত্রে, মেটাকার্পাল রয়েছে সবার ক্ষেত্রে, ফ্যালাঞ্জেস সবার ক্ষেত্রে রয়েছে। অর্থাৎ এই জিনিসগুলো সবগুলোর ক্ষেত্রে আছে, উৎপত্তি গঠন একই কিন্তু ভিন্ন পরিবেশে। যেমন ঘোড়া বা বিড়াল দৌড়ানোর জন্য ব্যবহার করছে, বাদুড় ডানা উড়ার ক্ষেত্রে ব্যবহার করছে, ডলফিন সাঁতার কাটার ক্ষেত্রে ব্যবহার করছে, কিন্তু এদের উৎপত্তি এবং গঠন অর্থাৎ উৎপত্তি বা গঠন একই কিন্তু ভিন্ন পরিবেশে থাকার জন্য ভিন্ন রকম হয়েছে, তাই এদেরকে বলা হচ্ছে হোমোলোগাস অর্গান। এদের ক্ষেত্রে ডাইভার্জেন্ট বা অপসারী বিবর্তন দেখতে পাওয়া যায়, তাহলে উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কার্যগতভাবে এক না, উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে ভিন্ন। এটা হচ্ছে বি নম্বর কারেক্ট অ্যান্সার। এবার চলে আসছে 12 নম্বর কোয়েশ্চেন বলছে নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো জীবদেহস্থ প্রোটিন, অ্যামোনিয়া গঠন, নাইট্রেট গঠন, অ্যামোনিয়া নাইট্রেট গঠন হলো। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার অ্যামোনিয়া। প্রথম হচ্ছে অ্যামোনিয়া, এই যে আমাদের নাইট্রোজেন থেকে বায়ুমণ্ডলের নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া, এর কার দ্বারা হলো, এটা হচ্ছে তোমার অ্যামোনিফিকেশন, অর্থাৎ এখানে অ্যাজোটোব্যাক্টের হতে পারে, ক্লস্ট্রিডিয়াম হতে পারে, এই সমস্ত ব্যাকটেরিয়ার দ্বারা যখন হবে তখন সেটাকে আমরা বলছি অ্যামোনিফিকেশন। এটা হচ্ছে অ্যামোনিফিকেশন, ওকে, অ্যামোনিফিকেশন। এবার এই অ্যামোনিফিকেশনে অ্যামোনিয়াটা যখন নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার দ্বারা NO2 নাইট্রাইটে কনভার্ট হবে এবং নাইট্রো ব্যাকটেরিয়ার দ্বারা নাইট্রেটে কনভার্ট হবে, তখন সেটাকে আমরা বলছি নাইট্রিফিকেশন। ওকে, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রেট, তাহলে অ্যামোনিয়া নাইট্রাইট এবং নাইট্রেট গঠন করে। সি নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর আমাদের বলছে 1.13 বিবাহের পূর্বে রোগ সম্ভাবনা নির্ণয়ে ব্যক্তি যার পরামর্শ গ্রহণ করবেন তিনি হচ্ছে সাইকোলজিস্ট, সার্জন, মেয়র জেনেটিক কাউন্সিলর, ও ডেফিনেটলি জেনেটিক কাউন্সিলরের কাছ থেকে গ্রহণ করবে। 1.14 বলছে অ্যাসিড পৃষ্টি মার্বেল নির্মিত সৌধে যে লবণ তৈরি করে তা হলো সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম নাইট্রেট, আয়রন সালফেট। সেটা কত করে ক্যালসিয়াম নাইট্রেট, কারণ ধরুন HNO3 আসলো, HNO3 নাইট্রিক কি প্রথমে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়েছে বায়ুমণ্ডলে, জলের সঙ্গে বিক্রিয়া করেছে, এখানে HNO2 এবং HNO3 তৈরি করেছে, নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করেছে। এবার HNO3 তৈরি করেছে ক্যালসিয়াম, তোমার হচ্ছে ক্যালসিয়াম কলিচুন যেটা রয়েছে তোমার ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি করেছে কি এখানে ক্যালসিয়াম নাইট্রেট প্লাস H2O প্লাস CO2 ফর্মেশন করেছে। ওকে, তো ক্যালসিয়াম নাইট্রেট ফর্মেশন হয় এখানে। তারপর হচ্ছে 1.15 বলছে প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? বান্দিপুর। তাহলে বান্দিপুর কোথায় অবস্থিত? বান্দিপুর হচ্ছে তোমার কর্ণাটক, বান্দিপুর হলো কর্ণাটকা।
শিমলিপাল হচ্ছে উড়িষ্যা, কানা হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, আর সুন্দরবন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। তাহলে ছোট কোয়েশ্চেন শেষ হলে এবার বিভাগ ঘয়ের যেগুলো তোমার 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন থাকবে 26টি, সেটা আমাদের 21টি তোমাদের করতে হবে পরীক্ষার খাতায়। তো প্রথম প্রশ্ন হচ্ছে নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন কি দিয়ে তৈরি? তাহলে দেখো নিউক্লিয়, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড প্লাস এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রোটিন, নিউক্লিয় প্রোটিন। তো নিউক্লিয় প্রোটিন যেটা রয়েছে, যেমন হচ্ছে নিউক্লিয় প্রোটিনের মধ্যে আমরা ভাইরাসকেও বলছি নিউক্লিয় প্রোটিন, আমরা ক্রোম্যাটিন এটাকেও আমরা নিউক্লিয় প্রোটিন বলে থাকি। ওকে, যদি এক্সাম্পল চায় তাহলে এখানে বলবে নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন, নিউক্লিয় প্রোটিন। এখানে উদাহরণ হয়ে গেল ভাইরাসও একটা ডিএনএ বা আরএনএ নিউক্লিক অ্যাসিড এবং তোমার এই দিয়ে তৈরি প্রোটিন ক্যাপসিড প্রোটিন লেয়ার দিয়ে তৈরি থাকবে। ক্রোম্যাটিন আমাদের যে ক্রোমোজোমের ফাইবার, সেটাও কিন্তু নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি। তার 2.2 নম্বর বলছে F1 জনুর সঙ্গে যে কোনো জনু সংক্রমণকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি ব্যাক ক্রস। কারণ যখন আমরা ধরে না এটা টিটি, এর সঙ্গে আমরা ক্রস করাচ্ছি টিটিকে, তো ফার্স্ট জেনারেশন তৈরি হলো টিটি, F1 জেনারেশন। এই টিটিকে যখন F1কে যখন আমরা ক্রস করাচ্ছি শুধুমাত্র রেসেসিভ প্যারেন্টের সঙ্গে, তখন সেটা হয়ে গেল প্যারেন্ট বা টিটি এর সঙ্গে, তখন সেটা হয়ে গেল তোমার টেস্ট ক্রস। যখন F1 জনুকে আমি ক্রস করাচ্ছি এনি অফ দ্য প্যারেন্ট, যে কোনো প্যারেন্টের সঙ্গে, সে ক্যাপিটাল হতে পারে বা স্মল হতে পারে, সেটা হচ্ছে ব্যাক ক্রস। আবার F1কে যখন আমি F1 এর সঙ্গে ক্রস করাচ্ছি, তখন হয়ে গেল সেলফ ক্রস। ক্লিয়ার? 2-3 নম্বর কোয়েশ্চেন বলছে মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে আমরা বলি কার্সিনোজেন বলা হয়। ওকে, কার্সিনোজেন এক্সাম্পল অ্যালকোহল হতে পারে, তো নিকোটিন হতে পারে, নাইট্রাস অ্যাসিড হতে পারে, তারপর ইথাইল ইথেন সালফোনেট হতে পারে, সালফোনেট হতে পারে। ওকে, এগুলো কেমিক্যাল। ফিজিক্যালের মধ্যে তোমার আলট্রাভায়োলেট রে হতে পারে, গামা রে হতে পারে। 2.4 কোয়েশ্চেন নম্বর বলছে 128টি কোষ সৃষ্টির জন্য মাইটোসিস প্রক্রিয়া কোন একটি কোষকে কতবার বিভাজিত হবে? তার টোটাল নাম্বার অফ কোষ কত হচ্ছে? 128 টোটাল নম্বর কোষ। মাইটোসিস প্রক্রিয়ায় একটি কোষ থেকে কটা কোষ তৈরি হবে? 2টো কোষ তৈরি হবে। ক্লিয়ার? 2টো কোষ তৈরি হবে। তাহলে আমরা 2n যদি করি, 2n = 128, 2n যদি করি আমরা, তাহলে 2n যদি করি, তাহলে 8^7, তাহলে n = কত? 70 হলো। তাহলে n হচ্ছে নাম্বার অফ জেনারেশন। তাহলে 7টা জেনারেশন পরে 128টি কোষ আমরা পাবো। কিন্তু এখানে একই যদি কোয়েশ্চেন বলা হতো যে মিওসিস কতটি হবে, তাহলে আমরা মিওসিস করে একটা থেকে টোটাল 4টে কোষ তৈরি হয় মিওসিস প্রক্রিয়ায়, 4টে। ক্লিয়ার? এবার 4টে কোষ যখন তৈরি হচ্ছে, একটা জেনারেশনে 4টে কোষ তৈরি, 128টা কি? তাহলে এখানে বলো কত হচ্ছে? ওটা কিন্তু এই হিসেবে ধরতে হবে তোমাকে যে একটা থেকে 4টে কোষ তৈরি হচ্ছে, তাহলে মানে 4টে কোষ তৈরি হয় একটি জেনারেশনে, তাহলে একটি কোষ তৈরি হয় 1/4 জেনারেশনে, তাহলে তোমার 128টি কোষ তৈরি হবে 1/4 × 128। ওকে, 4 × 3 = 12, 4 × 2 = 8। চলে, তাহলে 108 করতে গেলে তোমার হচ্ছে কি 32টা জেনারেশন লাগবে। ছাড়ো, এখানে এটা দেখে না, তাহলে হবে। তাহলে হচ্ছে 2^2.5, এটা পূর্ব হিমালয় একটি বিপন্ন প্রাণীর নাম কি? সেটা রেড পান্ডা করে দাও, রেড পান্ডা। এখানে হলো কি 7টি জেনারেশন আমার দরকার পড়বে।
এবার নিচের বাক্যগুলোর সত্য মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। যেমন মায়োপিয়া হলো একটি দৃষ্টিজনিত ত্রুটি। তো মায়োপিয়া কি? অবশ্যই একটা মায়োপিয়া মানে কি? মায়োপিয়া মানে হচ্ছে একটা দৃষ্টি অবস্থা যেখানে মানুষ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না। সুতরাং কি? নিকট দৃষ্টি, কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তু ঝাপসা দেখায়। ঠিক আছে। মানব সদ্যজাতের তুলনায় কিশোরের বৃদ্ধির হার বেশি। ফলস, কারণ বাচ্চা যত ছোট থাকবে তার বৃদ্ধির হার তত বেশি থাকবে। বর্ণান্ধ পিতা স্বাভাবিক পুত্র জন্ম দিতে পারে, কারণ এখানে বলা হচ্ছে কালার ব্লাইন্ডনেসের কথা। তো কালার ব্লাইন্ডনেসটা কি? প্রথমে এটা দেখো, কালার ব্লাইন্ডনেস হচ্ছে এক ধরনের এক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার হলো এক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারের মাধ্যমে তোমার তৈরি হচ্ছে কি এটা। তো এক্স ক্রোমোজোম, এবার বাবা কি করে? ছেলেকে, ফাদার, যার ক্রোমোজোম এক্স ওয়াই, তো সে মানে সানকে কি দিবে? সানকে সর্বদা ওয়াই দিবে, আর ডটারকে সর্বদা এক্স দিবে। তাহলে পিতা স্বাভাবিক বর্ণান্ধ পিতা স্বাভাবিক পুত্র জন্ম দিতে পারে কি? ডেফিনেটলি দিতে পারে। কারণ হচ্ছে কি? যেহেতু ওয়াই দিচ্ছে আর রোগ আমার এক্স ক্রোমোজোমে আছে। ফোবিয়া সেন্টিলিস অঞ্চলে বস্তু সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি না, এখানে কোনো সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয় না। এখানে আমরা এখানে জায়গা রয়েছে ফোবিয়া সেন্টিলিস। আসলে এই জায়গাটা যেখানে রেটিনাটা কন্টিনিউ করে না, ব্রেক থাকে, এবং ওই জায়গাটাতে কি হয়? নার্ভ ফাইবারগুলো বের হয়, সেটা ফোবিয়া সেন্টিলিস বলি। সেখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। 2.10 বলে স্নায়ুকোষ দ্রুত না, স্নায়ুকোষের যে সেন্ট্রোজোম থাকে সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাই সেটা বিভাজিত হয় না। 2.11 থাইরক্সিন হরমোনকে ক্যালোজেনিক হরমোন বলা হয়, রাইট, কারণ থাইরক্সিন হরমোনের ফলে আমাদের বিএমআর বৃদ্ধি পায়, আমাদের মেটাবলিজম রেটটা বৃদ্ধি পাচ্ছে। 2.12 বলছে ডিডিটি হলো একটি প্রকৃতি আগাছা নাশক, ডিডিটি হলো একটা হচ্ছে ইনসেকটিসাইড, পতঙ্গ না, কি ইনসেকটিসাইড, নট ওয়েডিসাইড, ভুল। ডিডিটি ফুল ফর্ম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এই স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভে ক্রমিক সংখ্যা উল্লেখযোগ্য। তাহলে স্টেম বডি, প্রথম কথাটি স্টেম বডি জিনিসটাকে, যখন আমাদের লেট টেলোফেজ দশা আসে, অর্থাৎ টেলোফেজ দশার শেষে, কোষ বিভাজনের টেলোফেজ শেষের দিকটা আসে, তখন যখন দুটো কোষ পরস্পর থেকে দুটো ডটার সেল পরস্পর থেকে সেপারেট হয়ে যায়, তখন কি হয়? সেখানে এক ধরনের তন্তু থাকে যা দুটো কোষকে ধরে রাখে, সেটাকে স্টেম বডি বলা হয়। স্টেম বডি কি করে? প্রোটিন এবং মাইক্রোটিউবুলে তৈরি থাকে, যা এই কোষের বিচ্ছেদটাকে নির্ধারণ করে। তো স্টেম বডি কখন লাগছে? স্টেম বডি থাকে তোমার টেলোফেজ দশায়। ইউট্রিফিকেশন মানে কি? যার ফলে তোমার অর্গানিক ম্যাটেরিয়াল যখন জলের মধ্যে বেশি জমা হয়ে যাচ্ছে, তখন জল দূষণ করে দিচ্ছে। ওকে। স্নায়ু অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে হাইপোথ্যালামাস, যেটা আমাদের স্নায়ুর অন্তঃক্ষরা গ্রন্থি, কাজ করে। ইন্টারফেজ দশা কোথায় রয়েছে? G2 ফেজে ইন্টারফেজ দশা অন্তর্গত। গ্রাফটিং হচ্ছে কখন? যখন সিওন এবং স্টক যুক্ত থাকছে। পত্রমোচন বিলম্বিত করে কে? কাইনিনকে, যেটাকে আমরা বলবো সাইটোকাইনিন। আর সাইটোকাইনিনকে বলা হয় তোমার অ্যান্টিসেনিসেন্স হরমোন, বলা হয়। কারণ এরা কি করে? পাতার মধ্যে প্রচুর ক্লোরোফিল সংশ্লেষ করে, এবং ক্লোরোফিল সংশ্লেষ করে পাতা ইয়াং হয়, এবং এরা কি করে? সংশ্লেষ করে ক্লোরোফাইলেজ এনজাইমটাকে। কারণ ক্লোরোফাইলেজ এনজাইম কি করে? ক্লোরোফিলকে নষ্ট করে দেয়। সাইটোকাইন কি করে? ক্লোরোফাইলেজকে নিষ্ক্রিয় করে, যার ফলে তোমার সেখানে বেশি বেশি ক্লোরোফিল তৈরি হয়, বা গাছ বেশি বেশি খাবার তৈরি করতে পারে, পাতা খাবার তৈরি করতে পারে, এবং পাতার মধ্যে বার্ধক্য আসে না। এরপর হচ্ছে আমার একটি ভাব বা একটি বাক্য উত্তর দাও, যে কোনো 6টি। বিসদৃশ্য শব্দটি লিখো। বলছে অ্যারাকানয়েড ম্যাটার, পেরিকার্ডিয়াম, পিয়া ম্যাটার, ডুরা ম্যাটার। দেখো, অ্যারাকানয়েড ম্যাটার, পিয়া ম্যাটার এবং ডুরা ম্যাটার তিনটে আমাদের ব্রেনের কভার, যেটাকে আমরা মেনিনজেস বলছি, মেনিনজেস তৈরি করে। হলো। আর পেরিকার্ডিয়াম হচ্ছে তোমার হার্টের বা হৃৎপিণ্ডের সাথে কভার। হৃৎপিণ্ডের 3টে কভার, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। 20 নম্বর কোয়েশ্চেন বলছে অক্সিজেনের প্রভাবে বীজহীন ফল সৃষ্টিকে কি বলা হয়?
তাহলে এটাকে পার্থেনোকার্পি বলা হয়, পার্থেনোকার্পি বলা হয়। 2:21 নম্বর বলছে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। তাহলে আমাদের জিভ রোল করা বা তোমার হচ্ছে কানের লতি মুক্ত বা যুক্ত, এগুলো হচ্ছে তোমার সুস্থ মানুষের, রাইট। তারপর হচ্ছে কি 2:22 নম্বর বলছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তাহলে অযৌনজনন কার দ্বারা হয়? রেণুর দ্বারা। তো যৌনজনন কার দ্বারা হয়? গ্যামেটের দ্বারা, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। 2:23 নম্বর কোয়েশ্চেন বলছে ম্যাপ এর সম্পূর্ণ অর্থ। ম্যাপ হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, যেটা আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণের একটা সংস্থা, কাজে লাগে। 2:24 নম্বর কোয়েশ্চেন ঝালাই কর্মী এবং দমকল কর্মী সাধারণত ফুসফুসের কোন রোগে ভোগেন? ঝালাই কর্মী ও দমকল কর্মী মেনলি এরা কি করে? এরা তোমার সিলিকোসিস বা অ্যাসবেস্টোসিস এরকম ব্রঙ্কাইটিস রোগে ওরা ভুগে থাকে। অ্যাসবেস্টোসিস বা সিলিকোসিস রোগে ওরা ভুগে থাকতে করে। 2:25 নম্বর কোয়েশ্চেন বলছে কোন প্রাণীর হরমোন লোহিত রক্তকণিকার ক্রম পরিণত? কোন প্রাণী হরমোন? তাহলে আমরা বলবো কি এরিথ্রোপয়েটিন হরমোনটা তোমার বডিতে যখন অক্সিজেন সাপ্লাই বেশি, তোমার বডি বেশি অক্সিজেন সাপ্লাই বেশি দরকার, আর তোমার বডিতে হাইপোক্সিয়া হয়েছে, তখন আমাদের কিডনি কি করে? এই কিডনি তোমার তৈরি করে এরিথ্রোপয়েটিন তখন বোন ম্যারো বা অস্থিমজ্জার মধ্যে গিয়ে বোন ম্যারোতে যায় এবং সেখানে এরিথ্রোপয়েসিস পদ্ধতির মাধ্যমে তোমার তৈরি করে কি? আরবিসি তৈরি করে বেশি পরিমাণে। তাহলে স্টার্ট করতে হচ্ছে যখন তোমার বডিতে অক্সিজেন সাপ্লাইয়ের পরিমাণটা কমে গেছে, অক্সিজেন সাপ্লাইয়ের পরিমাণটা ডিক্রিজ হয়েছে, কমে গেছে, সেই সময় তোমার বডিতে অক্সিজেনকে বেশি সাপ্লাই করার জন্য বেশি আরবিসি দরকার পড়বে এবং ওই সময় তোমার কিডনি এরিথ্রোপয়েটিন ক্ষরণ করবে, যেটা বোন ম্যারোতে যাবে এবং সেখানে প্রচুর আরবিসি তৈরি করবে। 2:26 নম্বর হচ্ছে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। লিঙ্গধর জনু, রেণুধর জনু এবং মিওসিস, এই তিনটেই হচ্ছে তোমার কোথায়? জনুক্রমের মধ্যে হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন, জনুক্রমের মধ্যে এই তিনটে পদ্ধতি হয়ে থাকে। এরপর আমরা বিভাগ 3-তে চলে আসবো, যেখানে 2 নম্বরের কোয়েশ্চেন রয়েছে। বলছে লজ্জাবতীর পত্রকগুলো স্পর্শ উদ্দীপনায় বন্ধ হয়ে যায় কেন? এটা হচ্ছে রসস্ফীত চাপের পরিবর্তন। মানে কি হয়? ধরে নাও এটা একটা গাছ, এখানে তোমার এগুলো রয়েছে, ধরে নাও এটা লজ্জাবতীর পাতা, ধরে নাও এখানে পালভিনাস লিপ রয়েছে। তো নর্মাল অবস্থায় কি হয়? যখন এই পাতার দুই পাশে, একটা গোটা পাতা যদি আঁকি আমি, পাতার দুই পাশে যখন তোমার জলের ডিস্ট্রিবিউশনটা সমান থাকে তখন পাতাটা সোজা অবস্থায় থাকে। কিন্তু যখন এখান থেকে প্রচুর সেন্সারি হেয়ার, এই সেন্সারি হেয়ারের সঙ্গে সঙ্গে কি হয়? সেন্সারি হেয়ারগুলো তুমি যখন টাচ করার সঙ্গে সঙ্গে উপরের লেভেলের যে সমস্ত জলগুলো রয়েছে সেটা কোথায় হয়? সেটা তোমার নিচের লেভেলে আবার নিচের দিকে চলে যায়, ওটার মুভমেন্টটা নিচের দিকে হয়ে যায়, যার ফলে কি হবে? তোমার পাতাটা সামনের দিকে মুড়ে যায়। রসচাপের পরিবর্তনের জন্য এরকম ঘটে। 3.2 বলছে 3F হরমোন, 3টে এফ রয়েছে। কোথায় রয়েছে দেখো? ফোর্স, ফ্লাইট আর ফিয়ার। তাহলে একটা হচ্ছে কি ফাইট, ফ্লাইট আর ফিয়ার, ফার্স্ট নট ফোর্স, ফাইট লড়াই করা, পালিয়ে যাওয়া, ভয় পাওয়া। 3টে এফ দেখতে পারি অ্যাড্রেনালিন হরমোনের জন্য, এই জন্য একে বলা হচ্ছে 3F হরমোন, অ্যাড্রেনালিনকে। 3.3 স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ। দেখো স্বপরাগযোগ মানে একই ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটছে তো ওখানে কোনো রকম পরিবর্তন আসে না, কিন্তু ইতর পরাগযোগ হচ্ছে তখন দুটো আলাদা ফুলের মধ্যে, সে একই গাছ হতে পারে বা দুটো আলাদা গাছ হতে পারে,
তো আলাদা জায়গার দুটো গাছ যখন থাকবে এবং তাদের মধ্যে পরাগযোগ ঘটবে তখন তাদের মধ্যে কি হবে, দুটো আলাদা বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটবে। ওকে, এর ফলে সে সমস্ত উদ্ভিদগুলো বেশি অ্যাডাপটিভ অর্থাৎ অভিযোজনগতভাবে বেশি অ্যাডভান্স হবে স্বপরাগযোগের তুলনায়। তারপর হচ্ছে কি দেখো 3.4 বলছে মানুষের ভ্রূণে থাকা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা যে দুটি মাছ ব্যাঙের ক্ষেত্রে দেখা যায়। তো এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে মাছের ভ্রূণ, এটা সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী। তো সবার ক্ষেত্রে কমন হচ্ছে একটা গিল স্লিট, সবার ক্ষেত্রে কি ফুলকা ছিদ্র প্রেজেন্ট রয়েছে, সবার ক্ষেত্রে কি রয়েছে টেল লেজটাও প্রেজেন্ট রয়েছে, সবার ক্ষেত্রে কি রয়েছে এই দেখো নোটোকর্ড রয়েছে, নোটোকর্ড যেখান থেকে পরবর্তীতে তোমার কর্ডাটা বা ভার্টিব্রা তৈরি হবে, যেখান থেকে পরবর্তীতে ভার্টিব্রা তৈরি হবে। ওকে, তাহলে এই নোটোকর্ডটা সবার ক্ষেত্রে রয়েছে। আবার কি রয়েছে নার্ভ কর্ড রয়েছে, নার্ভ কর্ড বা স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ যেটা, সে নার্ভ কর্ডটা কিন্তু ভিতরটাতে রয়েছে, সবার ক্ষেত্রে রয়েছে। 3.5 নম্বর বলছে মেন্ডেল মটর গাছের বীজ সংক্রান্ত প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে। তারপর বীজ যখন দেখতে যাবো সিড, তো সিডের প্রকট বৈশিষ্ট্য কি, এটা রাউন্ড শেপড হবে প্রকট বৈশিষ্ট্য এবং হচ্ছে কুঞ্চিত হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সিডটা ইয়েলো যখন হবে হলুদ হবে প্রকট বৈশিষ্ট্য, সিডটা যখন সবুজ হবে তখন সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো। 3.6 বলছে মানুষের গমনে সাহায্যকারী সচল সন্ধিগুলোর নাম ও কাজ লিখো। তাহলে আমার সে গমনে সাহায্যকারী সচল সন্ধি হচ্ছে কি, এক নম্বর হচ্ছে হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি, যেটা কনুই এবং হাঁটুর হাড়ের মধ্যে দেখা যায়, এটি একতলীয় চলনে সাহায্য করে। বল এবং সকেট সন্ধি, যে কাঁধ এবং কোমরের হাড়ের মধ্যে দেখতে পাওয়া যায়। পাইভোটাল জয়েন্ট বা খুঁটি সন্ধি, যেটা অ্যাটলাস এবং অ্যাক্সিসের কশরকার মধ্যে দেখা যায়, এটি মাথাকে ঘোরাতে সাহায্য করে। আমাদের ঘাড়ের অ্যাটলাস অ্যাক্সিসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কি তোমার পাইভোটাল জয়েন্ট। বল সকেট হচ্ছে কি কাঁধ এবং কোমর, মানে আমাদের এই যে বল আর সকেট, এই কাঁধ আর কোমরের মধ্যে বল সকেট জয়েন্ট। আর হিঞ্জ জয়েন্ট হচ্ছে আমাদের এটা হিঞ্জ জয়েন্ট, কোন হাঁটুর ঘাড়ের মধ্যে দেখা যায়। এই সন্ধিগুলোর দ্বারাই আমরা কিন্তু গমন করতে পারি। এরপর মিশ্র স্নায়ু বলতে কি বোঝো, তাহলে যখন অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দু রকমেরই করণ একটা গ্রন্থি থেকে হয় তখন সেটাকে আমরা বলি কি মিশ্র স্নায়ু, না সরি ওটা মিশ্র গ্রন্থি। মিশ্র স্নায়ু মানে হচ্ছে যখন সেখানে সেন্সরি নিউরন এবং মোটর নিউরন দুটো অবস্থান করবে, সেটা হচ্ছে তোমার সেন্সরি মানে সংজ্ঞাবাহ আজ্ঞাবাহ দুটো নিউরন হিসেবে কাজ করবে, তখন সেটাকে মিশ্র স্নায়ু বলা হয়ে থাকে। আমাদের যেমন ধরে নাম ভেগাস স্নায়ু হচ্ছে একটা মিশ্র স্নায়ু, ভেগাস নার্ভ তোমাকে মিশ্র গ্রন্থি হিসেবে বলা হয়েছে। কিন্তু মিশ্র স্নায়ু যখন চাইছে তখন ভেগাস নার্ভ উদাহরণ দেবে। এবং মিশ্র গ্রন্থি এমন বই যা অন্তঃক্ষরা বা বহিঃক্ষরা হলো। তাহলে আবার যদি এখানে কোয়েশ্চেন হয় যে মিশ্র গ্রন্থি কাকে বলা হয়, তখন মিশ্র গ্রন্থি বলতে তোমার বোঝানো হচ্ছে কাকে, অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের একটা মিশ্র গ্রন্থির উদাহরণ। তারপর বলছে দেখো এখানে 3.8 একটা প্রাণীকোষ বিভাজনের সাইটোকাইনেসিস না হলে কি হবে, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজম বিভাজন, আর তোমার ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াস বিভাজন। যদি সাইটোকাইনেসিস না হয়, ধরে নাও এটা একটা কোষের মধ্যে দুটো আবার কোষ তৈরি হয়েছে, এবার সাইটোপ্লাজম যদি সাইটোকাইনেসিস না হয়, ক্যারিওকাইনেসিস হয়েছে কিন্তু এখানে সাইটোকাইনেসিস হচ্ছে না, তাহলে এটা ধীরে ধীরে বিভাজিত হওয়ার ফলে প্রচুর পরিমাণে তোমার নিউক্লিয়াস তৈরি করে ফেলবে। এটাকে বলা হচ্ছে মানে অ্যাসোলার সেল ডিভিশন, বা এটাকে বলা হচ্ছে তো এটা প্লাজমোটমি বলা হয়ে থাকে, প্লাজমোটমি। সাইটোপ্লাজমের ডিভিশন হয় না, কিন্তু নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে। কোথায় পাওয়া যাচ্ছে, এটা প্লাজমোডিয়ামে পাওয়া যায়, প্লাজমোডিয়ামে। ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাসের পার্থক্য। তো ডায়াবেটিস মেলিটাস মানে কি, যেটা হচ্ছে আমাদের মধুমেহ রোগ,
যেটা ব্লাডের সুগার লেভেল বেড়ে যাচ্ছে। কেন? কারণ ইনসুলিন হরমোন ক্ষরণ হয় না বলে। আর ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে বহুমূত্র রোগ, যেখানে আমাদের নর্মালি ডেলি 1 থেকে 1.5 লিটার ইউরিন পাস হয় আমাদের বডি থেকে, সেখানে তোমার 24 to 30 লিটার ইউরিন পাস হবে পার ডে। ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে আমাদের বহুমূত্র রোগ, যেটা এডিএইচ হরমোনের অভাবে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন হরমোনের অভাবে ঘটে। আর ডায়াবেটিস মেলিটাস হচ্ছে এটা ইনসুলিনের অভাবে ঘটে। মিওসিসের বিবর্তনের পথকে প্রসারিত করে। মিওসিস ফলে দেখো, মিওসিস প্রক্রিয়ার প্রধান একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভারের ফলে কি হয়? জীবের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য আসে। ফাদার মাদার থেকে আমরা আলাদা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা কেন? যদি তোমার এখানে তোমার জিনের সংখ্যা একই রকম রয়েছে সবার ক্ষেত্রে, কিন্তু জিনের অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কার দ্বারা? এই মিওসিসের মাধ্যমে, মিওসিসের ক্রসিং ওভারের মাধ্যমে, যার ফলে বিবর্তন তৈরি হচ্ছে, যেটা বিবর্তনের পথকে সুগম করছে। এরপর 3.10 নম্বর বলছে মিওসিস বিবর্তনের পথকে। এবার হচ্ছে 3.11, দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি বিবর্ত করো। দ্বিসংকর জনন থেকে যে মেন্ডেলের সূত্র পাওয়া গেছিল, সেটা আমরা একটু ভালো দিকে ধরে নাও এখানে RY রাউন্ড ইয়েলো সিড এবং পুঞ্চিত গ্রিন সিড হলো। এদের মধ্যে ক্রস করার ফলে আমরা পেলাম কি? YY পেয়েছি। একে যখন আমি ক্রস করাচ্ছি তখন কি পাচ্ছি? ভালো করে বোঝার চেষ্টা করো সূত্রটাকে। তাহলে এখানে আমি পাবো কি? আর পাচ্ছি, RY। একইভাবে আমি আরো গ্যামেট পাচ্ছি। তাহলে কি হচ্ছে? এখানে RY পেলাম, RY পেলাম। এবার লক্ষ্য করো, এখানেও একটি লক্ষ্য করতে হবে যে ধরে নাও মেন্ডেলের দ্বিসংকরজন বলছে, যখন বলছে দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে যখন আমরা সংকরায়ন ঘটাবো, তখন প্রথম আপত্য জনতে যে জিনিসগুলো তৈরি হবে F1 জনুতে, তারা গ্যামেট উৎপাদনকালে শুধুমাত্র পরস্পরের সঙ্গে মিশে যাবে এমন কিছু না, তারা স্বাধীনভাবে পরবর্তী জনুতে সঞ্চারিত হবে। মানে হচ্ছে কি, দেখুন এই দুটো যখন আমি ক্রস ঘটালাম, প্রথম আপত্য জনতে আমার তৈরি হলো RRYY, একটা হাইব্রিড তৈরি হলো। এখানে আমি কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আলাদাভাবে পাচ্ছি না, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মনে হচ্ছে হারিয়ে গেছে। এরপর যখন দ্বিতীয় আপত্য জনতে যখন আবার আমি তোমার গ্যামেট তৈরি করব, তো গ্যামেট তৈরি হওয়ার পরে গ্যামেটের বৈশিষ্ট্যগুলো পরস্পরের সঙ্গে র্যান্ডামলি সবার সঙ্গে মিশে যাবে, কোনো বাধা থাকবে না। এখানে এর যেমন কারোর সঙ্গে মিশতে বাধা নেই, স্বাধীনভাবে মিশছে সবার সঙ্গে, স্বাধীনভাবে সঞ্চারিত হচ্ছে। যেমন এই গ্যামেটটা সবার সঙ্গে মিশতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে একটু বলছে স্বাধীনভাবে সঞ্চারিত। যখন দ্বিতীয় আপত্য জনতে যখন তোমার গ্যামেটগুলো পরস্পরের সঙ্গে স্বাধীনভাবে সঞ্চারিত হয়, স্বাধীনভাবে মিশতে পারে, এটাকে স্বাধীন বিন্যাসের সূত্র বলা হয়। একসঙ্গে অনেকটা জল পান করলে উটের আরবিসি ফেটে যায় না। এর কারণ কি হতে পারে বলে? এটা হচ্ছে উটের এক ধরনের অভিযোজন। কারণ উটরা যেহেতু মরুভূমি এলাকায় সবসময় জল পাওয়া যায় না, তাই যখন ওরা জল পায় খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে জল পান করে, এবং ওদের আরবিসিটা মোটামুটি 250% পর্যন্ত প্রসারিত ইলাস্টিক হয়, কিন্তু আরবিসি ফেটে যায় না। এটা ওদের মরুভূমিতে সার্ভাইভ করতে সাহায্য করে। থ্যালাসেমিয়া রোগের দেহে বারবার রক্তদানের ফলে কি সমস্যা হয়? থ্যালাসেমিয়া রোগে যদি বারবার আমি রক্তদান করি, যেহেতু থ্যালাসেমিয়া রোগ মানে হচ্ছে ওর রক্তটা ম্যাচিওর, রক্ত তৈরি হচ্ছে না, রক্তটা প্লিহা বা রক্ত দিকে ভেঙে যাচ্ছে, এবং ভাঙার ফলে প্রচুর পরিমাণে সেখানে আয়রন তৈরি হচ্ছে, বিলিরুবিন তৈরি হচ্ছে, বিলিভার্ডিন তৈরি হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছে। ওকে, বিলিরুবিন, বিলিভার্ডিন, আয়রন সবগুলো তৈরি হচ্ছে, এবং এগুলো আমাদের শরীরে ডিপোজিট হতে আছে, যার ফলে আমাদের লিভারের সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, এবং সেগুলো লিভার সিরোসিস, হার্ট ফেলিওর জটিল রোগ তৈরি হতে পারে। নিও ডারউইনিজম কাকে বলা হয়? ডারউইন বলেছিল কি,
প্রাকৃতিক নির্বাচনবাদকে সংজ্ঞা করেছিল। ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ বলার সময় বলেছিল, এখানে কিন্তু বলেছিল এক ধরনের পরিবর্তন, কিন্তু পরিবর্তনটা কীরকম বা পরিবর্তনটা কার দ্বারা হচ্ছে, মিউটেশনের দ্বারা হচ্ছে কি না, এটা বলতে পারেনি। পরবর্তী হুগো দ্য ব্রিস এরা সবাই যখন মিউটেশন আবিষ্কার করলো তখন বলা হয় যে এই পরিবর্তনটা হচ্ছে কার দ্বারা, মিউটেশনের দ্বারা। তখন নতুনভাবে আবার থিওরিটাকে সজ্জিত করা হলো, সেটাকে বলা হচ্ছে নিও ডারউইনিজম। ডারউইনের মধ্যবর্তী সংস্করণে ডারউইন প্রাকৃতিক নির্বাচন নিয়ন্ত্রণের জিনতত্ত্বের সাথে প্রমাণ। এখানে কি করা হয়, শুধুমাত্র বিবর্তন প্রাকৃতিক নির্বাচন নয়, গতির মিউটেশন, প্রকরণ, জিনগত সার্বিক প্রক্রিয়াকরণ, এই জিনিসটা যে ও প্রাকৃতিক নির্বাচনকে তোমার উল্লেখ করেছিল, এখানে বিবর্তন কেন হচ্ছে কারণ ব্যাখ্যা করতে পারেনি। পরবর্তী হুগো দ্য ব্রিস যখন মিউটেশন আবিষ্কার করলো তারপর সেটা তোমার এই পরিবর্তনের কারণটা জানা গেল, যে সেখানে জেনেটিক চেঞ্জ হচ্ছে, প্রকরণ হচ্ছে, জিনের সার্বিক প্রক্রিয়াকরণ ঘটছে। মৃত্যুহার বা মর্টালিটি বলতে পারি কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা নির্দিষ্ট এলাকায় যে পরিমাণ শিশুর মৃত্যু ঘটছে তাকে মনে বলছে মর্টালিটি বা মৃত্যুহার। মৃত্যু মর্টালিটি বলতে একটা নির্দিষ্ট সময়ে একটি জনসংখ্যার প্রতি সংখ্যাকে বলা হচ্ছে, এটা মৃত্যুর সংখ্যাকে বলা হচ্ছে তোমার মর্টালিটি রেট। মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা। তা জীববৈচিত্র্যের ভূমিকা অনেক, এমন যে খাদ্যের নিরাপত্তা, কারণ জীব বৈচিত্র্য যত বেশি হবে তত বিভিন্ন ধরনের খাবার আর পাবো। বাস্তুতন্ত্রের পরিবেশ পরিষেবা, একটা বাস্তুতন্ত্র ইকোসিস্টেমকে ভালোভাবে টিকে রাখতে গেলে সেখানে সমস্ত জীবের সমাহার খুব দরকার, বিভিন্ন ধরনের জীবের দরকার। স্বাস্থ্য এবং চিকিৎসার ক্ষেত্রে যে মেডিসিনগুলো তৈরি করা হয় সেগুলো বিভিন্ন প্ল্যান্ট থেকে, বিভিন্ন অ্যানিমাল থেকে কালেক্ট করা হয়। জীব বৈচিত্র্য যত বেশি হবে তত আমাদের মেডিসিনাল গুরুত্ব বাড়বে। অর্থনৈতিক স্তরে যত জীববৈচিত্র্য বেশি হবে তত আমাদের ইকোনমিক স্টেবিলিটি বাড়বে, কারণ কৃষি, মৎস্য, বনায়ন, পর্যটন জীবিকা সাহায্য করবে। সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক মূল্য, যত আমাদের জীববৈচিত্র্য বেশি হবে আমাদের মধ্যে স্পিরিচুয়ালিজম বাড়বে, আমাদের কালচার বাড়বে। স্থিতিস্থাপকতা অভিযোজন, পরিবেশগত পরিবর্তন চাপের সাথে খাপ খাইয়ে নিতে বাস্তুতন্ত্র বা সমাজকে সাহায্য করার জন্য জিনগত এবং প্রজাতিগত বৈচিত্র্য প্রদান করে। উদ্ভাবন, প্রতিটি প্রজাতির ভবিষ্যতের বৈজ্ঞানিক প্রযুক্তিগত অগ্রগতির জন্য সম্ভব জেনেটিক উপাদান দরকার। এবার বলছে প্রজেক্ট টাইগার কি। প্রজেক্ট টাইগার হচ্ছে ভারতবর্ষে যে বাঘ রয়েছে সেই বাঘ সংরক্ষণ করার জন্য এই প্রজেক্ট টাইগার 1973 সালে করা হয়েছিল। কার সংস্কার এটা ম্যাবের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করা হয়েছে। বর্তমানে ভারতবর্ষে পৃথিবীর 75% বাঘ ভারতবর্ষে বসবাস করে। ভারতবর্ষে 58টি সংরক্ষিত এলাকা সম্প্রসারিত করা হয়েছে। এর উদ্দেশ্যগুলো কি? উদ্দেশ্য হচ্ছে ইনসিটু সংরক্ষণের মাধ্যমে রয়্যাল বেঙ্গল টাইগার কার্যকরী সংখ্যা নিশ্চিত করা, প্রবর্তন করা। জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ এর অধীনে একটা কেন্দ্রীয় স্পন প্রকল্প CSS 1973 শুরু হয়েছে। সম্প্রসারণ, 18টি রাজ্যের 9টি সংরক্ষিত অঞ্চল এবং 18টি সংরক্ষিত অঞ্চল উন্নতি হয়েছে। সাফল্য, এর ফলে ভারতে বাঘ সংরক্ষণ বেড়েছে অনেক বেশি। কি করা হয়েছে? এর জন্য চোরা শিকার বিরোধের জন্য সেনাবাহিনী টহল দেওয়া হয়েছে। আবাসস্থল সুরক্ষা করা হয়েছে। সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং ইকো ট্যুরিজম খোলা হয়েছে। এবার চলে এসে আমরা 4 নম্বরে সব বড় কোয়েশ্চেন যেগুলো। তো বলছে একটা নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। তো র্যানভিয়ার পর্ব, কোনগুলো? এগুলো হচ্ছে আমাদের র্যানভিয়ার পর্ব, এই যে দুটো সোয়ান কোষের মধ্যবর্তী অংশে। ডেনড্রাইট, এগুলো হচ্ছে আমাদের ডেনড্রাইট ব্রাঞ্চ, ডেনড্রন থেকে বেরিয়েছি। অ্যাকশন হিলক কোনটা? এই যে আমাদের অ্যাকশন হিলক, এই গোড়াটাকে বলে অ্যাকশন হিলক। সোয়ান কোষ, এগুলো সোয়ান কোষ যেগুলো স্পিঙ্গোমাইলিন তৈরি করে। অথবা একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের গঠন বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করার অংশ। টেলোমিয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টেলোমিয়ার। এটা সেকেন্ডারি কনস্ট্রিকশনের পরে থাকছে টেলোমিয়ার, যেটা ক্রোমোজোমকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। ক্রোম্যাটিড কোনটা? এই যে আমাদের ক্রোম্যাটিড ভিতরের দিকে রয়েছে। নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন, যেটাকে আমরা নর বলছি, যেটা আমরা হচ্ছে এটা সেন্ট্রাল কনস্টিটিউশন। এই যে নিউক্লিয়ার এই অংশটা আমাদের কি NOR রয়েছে, নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন রয়েছে। তারপর হচ্ছে কি এই নর, যেখানে তোমার নিউক্লিয়ার
রাইবোজোমাল আরএনএ তৈরি হয়। তারপর স্যাটেলাইট, এই স্যাটেলাইট রয়েছে, এই অংশগুলো, এই ক্রোমোজোমের একটা ছোট্ট অংশকে আমরা বড় করে দেখি, তাহলে দেখতে হবে এখানে এরকম ধরনের লুপ তৈরি হয়েছে, যেখানে ক্রোম্যাটিন লুপ রয়েছে, ক্রোম্যাটিড রয়েছে এবং ক্রোমোমিয়ার রয়েছে। এবার হচ্ছে মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলা হয় কেন? কারণ মাইটোসিস প্রক্রিয়ায় যে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয় এবং দুটো কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, 46, যা প্যারেন্টে ছিল সেটা এখানে থাকে, তাই একে সমবিভাজন বলা হয়। মাইটোসিসের প্রথম দশার নাম উল্লেখ করে দুটি বসে বসে লাগো। প্রথম দশা হচ্ছে প্রোফেজ দশা। তার প্রোফেজ দশার মধ্যে দেখতে পাচ্ছ প্রোফেজ দশা এবং চতুর্থ দশা হচ্ছে টেলোফেজ দশা। তো প্রথম দশায় কি হচ্ছে, সেন্ট্রোমিয়ারগুলো ছিল, সেন্ট্রোমিয়ারগুলো তোমার সেন্ট্রিওলগুলো দুপাশে সরে গেল, ওকে, ক্রোমোজোমগুলো কনডেন্স হলো এবং জল বিয়োজন ঘটলো, নিউক্লিয়াসের বিলুপ্ত ঘটলো, নিউক্লিয় পর্দার বিলুপ্ত ঘটলো এবং বেমতন্তু ফর্মেশন শুরু হলো। চতুর্দশায় কী হচ্ছে, এখানে তোমার হচ্ছে কি ক্যারিওকাইনেসিস ঘটে গেছে। এবার সাইটোকাইনেসিস জন্য রিচ বা ফাড়া ধরে সাইটোকাইনেসিস ঘটবে, দুটো ডটার সেল পুরোপুরি পরস্পর থেকে সেপারেট হয়ে যাবে। জনক্রম কাকে বলা হয়? জনক্রম মানে হচ্ছে যে প্রক্রিয়ায় গ্যামেটোফাইট লিঙ্গধর্জনু এবং রেণুধর্জনু পরপর আবর্তিত হয় তাকে আমরা বলছি কি জনক্রম। ধরো না এটা একটা উদ্ভিদ, একটা টেরিস উদ্ভিদ একটা, এ প্রথমে তৈরি করলো সোরাস তৈরি করলো। সোরাস হচ্ছে কি এক ধরনের তোমার রেণু ধারণকারী কোষ। সোরাসের মধ্যে স্পোরাঞ্জিয়াম রয়েছে, স্পোর মাদার কোষ সেল রয়েছে। স্পোর মাদার সেলে ডিপ্লয়েড প্রকৃতির রেণুমাতৃকোষ। রেণুমাতৃকোষটা মায়োসিস বিভাজন যখন হচ্ছে তখন স্পোর টেট্রার মানে চারটা রেণু তৈরি করছে। এর মধ্যে একটা রেণু তোমার বিভাজন হয়ে এবারে স্পোর রেণু তৈরি হচ্ছে, স্পোর টেট্রাতে একটা স্পোরকে নিলাম, রেণুকে নিলাম। রেণু যখন অঙ্কুরোদ্গম ঘটলো তারপর এখানে প্রোথ্যালাস তৈরি হয়। প্রোথ্যালাস হচ্ছে গ্যামেটোফাইটিক বডি, গ্যামেটোফাইটিক বডি হচ্ছে প্রোথ্যালাস। এই গ্যামেটোফাইটিক বডি কী তৈরি করলো, অ্যান্থেরিডিয়াম তৈরি করলো এবং আর্চিগোনিয়াম তৈরি করলো। অ্যান্থেরিডিয়াম হচ্ছে পুংগ্যামেট, আর থেকে পুংগ্যামেট তৈরি হলো, শুক্রাণু তৈরি হলো, আর্চিগোনিয়াম থেকে ডিম্বাণু বা এগ তৈরি হলো। এবার এই শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পরের সঙ্গে আবার কি হচ্ছে, ফার্টিলাইজেশন ঘটলো, জাইগোট তৈরি করলো, জাইগোট থেকে অঙ্কুরোদ্গম হওয়ার পরে জাইগোট থেকে আবার কোষ বিভাজনের মাধ্যমে নতুন স্পোরোফাইট প্ল্যান্ট তৈরি হলো। তো রেণুধর এবং লিঙ্গধরের যে পরবর্তী পর্যায়ক্রমিক আবর্তন সেটাকে আমরা বলছি জানুক্রম, যা টেরিস বা ফার্নে দেখা গেল। হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো। তাহলে হিমোফিলিয়া কি, দেখো প্রথম হচ্ছে হিমোফিলিয়া। তো হিমোফিলিয়া এক ধরনের কি রোগ, এটা হচ্ছে এক্স লিঙ্কড রেসেসিভ ডিসঅর্ডার। মানে বলতে হবে, এটা বলা যাবে যখন তোমার মধ্যে দুটো প্রচ্ছন্ন, এটা এক্স ক্রোমোজোম গঠিত এবং দুটো প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম গঠিত হবে, যেমন ধরনের এক্স 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 ধরনের এখানে হিমোলে এইচ এইচ, ক্যাপিটাল এইচ মানে সুস্থ, এইচ এইচ মানে এটা হচ্ছে বাহক, আর এইচ এইচ মানে আক্রান্ত। তো এক্স ক্রোমোজোমে যখন দুটো প্রচ্ছন্ন জিন থাকবে তখন সেটা হিমোফিলিয়া হবে। নিম্নলিখিত ক্ষেত্রে কিরূপ ফলাফল দেখা যায় কেবলমাত্র হচ্ছে কার্বোর্ডের সাহায্যে দেখো। স্বাভাবিক মহিলা বর্ণান্ধ পুরুষ, স্বাভাবিক মহিলা। তো কালার ব্লাইন্ডনেস কি, কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে একই জিনিস, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম গঠিত, এক্স ক্রোমোজোমাল রেসেসিভ ডিসঅর্ডার হলো। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে যখন আমি বলছি একটা স্বাভাবিক মহিলা, তাই স্বাভাবিক মহিলা যখন বলছি তখন ক্যাপিটাল সি, এর সঙ্গে আমি কী করবো, এক বর্ণান্ধ পুরুষ, তাহলে এক্স ওয়াই, এর এক্স ক্রোমোজোমটা আক্রান্ত। ছোট সি মানে হচ্ছে এখানে আমি আছে এ দিই, এ মানে হচ্ছে বর্ণান্ধ হলো, আর বড় সি মানে হচ্ছে সুস্থ। এটা তুমি যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারো। এদের মধ্যে যখন আমি ক্রস করাবো, এক্স এ ওয়াই, তাহলে এক্স সি এক্স এ এক্স সি এক্স এ এক্স সি ওয়াই এক্স সি ওয়াই। দেখো যেহেতু বাবা ওয়াই ক্রোমোজোম ছেলেকে দিবে, বাবা এক্স ক্রোমোজোম মেয়েকে দিবে, তাই এদের দুটো মেয়ে বাহকে পরিণত হয়েছে ক্যারিয়ার।
দুটো ছেলে সুস্থ, কারণ ছেলেরা এক্স ক্রোমোজোমটা মায়ের কাছ থেকে নেয়। হলো একটি সাল 100% ছেলে সুস্থ, একটা স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে আক্রান্ত পুরুষের বিবাহ হলে, একটা স্বাভাবিক বাহক মহিলা, এটা বর্ণান্ধ হলো। এটা এবার হচ্ছে বাহক মহিলা। তো বাহক মহিলা মানে কি? বাহক মহিলা মানে হচ্ছে, এটা আমি কালার ব্লাইন্ডনেস ধরে এগোচ্ছি। একটা স্বাভাবিক বাহক মহিলা এটা হচ্ছে বাহক মহিলা। এর সঙ্গে যদি আমি একটা আক্রান্ত পুরুষ মানে হচ্ছে, তাহলে এর আবার ক্রস করি, ধরে নাও XA XC আর XAY, তাহলে কি তৈরি হচ্ছে নিজে দেখে নাও। তাহলে XA XC বাহক হয়ে গেল, XA আক্রান্ত হয়ে গেল, XCY সুস্থ ছেলে হলো, XAY, তাহলে 50% মেয়ে আক্রান্ত হয়ে গেল আর 50% ছেলে আক্রান্ত হয়ে গেল। ক্লিয়ার? এবার মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে XX আর XY পদ্ধতি বর্ণনা করো। সিম্পল, বাবার ক্ষেত্রে XY, মায়ের ক্ষেত্রে XX। দেখা যাচ্ছে বাবা কি করছে, X আর Y দুটো গ্যামেট, X ক্রোমোজোম কি ছেলেরাকে দিচ্ছে, Y ক্রোমোজোম ছেলেরাকে দিচ্ছে, আর X ক্রোমোজোম মেয়েরাকে দিচ্ছে। কারণ যখন দেখা যাচ্ছে যেখানে Y ক্রোমোজোম রয়েছে, সে Y ক্রোমোজোমটা কি করছে, যেখানে যাচ্ছে সেখানে মেল তৈরি করছে। ওকে, কারণ Y যে ক্রোমোজোমটা আমাদের রয়েছে, এটা ধরুন Y ক্রোমোজোম, এটা X ক্রোমোজোম, এটা Y ক্রোমোজোম। Y ক্রোমোজোমের মধ্যে SRY বলে একটা জিন রয়েছে, সেক্স ডিটারমিনেশন রিজিয়ন Y। SRY জিনটা কি করছে, তোমার TTF ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে, টেস্টিস ডিটারমিনেশন ফ্যাক্টরকে, যেটা আমাদের টেস্টিস তৈরি করছে, শুক্রাণুশয় তৈরি করছে। সহজভাবে বলছি আমি, টেস্টিস থেকে আবার কি তৈরি হচ্ছে, তোমার ইস্ট্রোজেন তৈরি হচ্ছে, টেস্টোস্টেরন তৈরি হচ্ছে। এই টেস্টোস্টেরনটা কি করছে, তোমার পুরুষের ক্যারেক্টার বৈশিষ্ট্য নির্ধারণ করছে। এছাড়াও জিন আবার নিষ্ক্রিয় করে দিচ্ছে MIF মানে মুলেরিয়ান ইনহিবিটিং ফ্যাক্টর, যেটা মেয়েদের তৈরি করতে সাহায্য করে। ওকে, যোগ্যতমের বাঁচার অধিকার আছে বলছে। এবার যোগ্যতমের বাঁচার অধিকার আছে উক্তিটা হয়তো প্রমাণ করো। যোগ্যতম বাঁচার অধিকার আছে, এটা বলছে কি প্রাকৃতিক নির্বাচন বাদকে করা হয়। যোগ্যতমের জন্য প্রাকৃতিক নির্বাচন দেওয়া হয়েছে। প্রাকৃতিক নির্বাচন প্রকৃতি যাকে উল্লেখ করবে, যে সংগ্রামের মাধ্যমে প্রকৃতি তার নির্বাচিত হবে, সে বেঁচে থাকবে। তার জন্য কি করতে হবে, ধরে নাও এখানে একটা কুকুরের 4টে বাচ্চা আছে। এবার 4টে বাচ্চার মধ্যে কি হচ্ছে, খাদ্যের জন্য সংগ্রাম শুরু হয়েছে। খাদ্যের মধ্যে দেখা গেলো একজন বেশি খাবার পাচ্ছে বলে সে হেলদি হয়েছে, পুষ্ট হচ্ছে, তখন আর তার মধ্যে শক্তি বাড়তেই আছে, তখন সে কি হচ্ছে, প্রাকৃতিক দ্বারা নির্বাচিত হচ্ছে। এবং যারা খাবার কম পাচ্ছে তারা কি হচ্ছে, ধীরে ধীরে আরও খাবার কম পেতে শুরু করছে, কারণ তাদের খাবারটাকে যে বেশি পেলো সে খেয়ে নিচ্ছে বলে সে আরও শক্তিশালী হয়ে যাচ্ছে, আর বাকিগুলো দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, অযোগ্যদের অবলুপ্তি করছে, আর তোমার যে হেলদি হচ্ছে সে আরও হেলদিয়ার হয়ে যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, প্রকৃতি তাকে নির্বাচন করছে, বাকিগুলো এলিমিনেট হয়ে যাচ্ছে। এটাই প্রাকৃতিক নির্বাচন। এবার এখানে কি হচ্ছে, আমাদের ঘোড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে, ঘোড়ার ক্ষেত্রে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি 0.4 মিটারের এখানে মেসোহিপাস, মেরিচিপাস, পিওহিপাস এবং মডার্ন ইকুয়াস হচ্ছে মডার্ন। কি পার্থক্য দেখা গেল, 0.6 মিটার থেকে 30 বা 1.6 মিটার পর্যন্ত হাইট বেড়েছে। এর আঙুলের সংখ্যার পরিবর্তন, আঙুলের সংখ্যা কমে গিয়ে একটা আঙুলে পরিণত হয়েছে। দাঁতগুলো কি ছিল, দাঁতের পরিবর্তন হয়েছে। দেখো এখানে আগের সাথে ক্রাউন ছিল না, ক্রাউন হলো, দাঁতের সংখ্যা বেড়েছে, বিফোর ওয়ার আফটার ওয়ার। ওকে, এরকমভাবে দাঁতগুলো ফর্মেশন হয়েছে, মোলার টিথের পরিবর্তন হয়েছে, তাহলে আকারের বৃদ্ধি হয়েছে, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস হয়েছে, এবং তোমার পায়ের 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি ঘটেছে, এবং দাঁতের পরিবর্তন ঘটেছে, এর মাধ্যমে তার পরিবর্তন হয়েছে। তারপর যে ক্রমবর্ধমান, পরের প্রশ্ন হচ্ছে, ক্রমবর্ধমান জনসংখ্যা বাস্তুতন্ত্রের ক্ষয়ের জন্য দায়ী ব্যাখ্যা করো। যখন জনসংখ্যা বাড়বে তো সিম্পলি একটা পয়েন্ট হবে কি, যে নগরায়ন হবে, রাস্তাঘাট তৈরি হবে, কলকারখানা হবে, বাড়িঘর তৈরি হবে, তার জন্য ডিফরেস্টেশন হবে।
ওকে, তার ফলে কি হচ্ছে, সম্পদের দ্বিতীয় যে জনসংখ্যা বাড়লে সম্পদের অতিরিক্ত ব্যবহার ঘটবে, বাসস্থানের ধ্বংস হবে, দূষণ বৃদ্ধি পাবে, জলবায়ুর পরিবর্তন হবে আলটিমেটলি। এবার বলছে রাসায়নিক সার কিভাবে পরিবেশের ক্ষতি সাধন করে। রাসায়নিক সার মানে যেখানে নর্মাল যে নিউট্রিশনটা যে অ্যামাউন্টে দরকার তার চেয়ে অনেক বেশি অ্যামাউন্টে থাকছে, যেটা আমাদের পলিউশন তৈরি করছে। ওকে, এবং সেটা আমাদের পিএইচ লেভেলটা, সয়েলের যে পিএইচ লেভেল বা সেটাকে পরিবর্তন করছে। প্রথম হচ্ছে মৃত্তিকা দূষণ। বারবার রাসায়নিক সার ব্যবহার করা হয়, যদি বারবার রাসায়নিক সার ব্যবহার করা হয় তাহলে কি হবে, সয়েলের পিএইচ মাত্রা ইনক্রিজ করবে, অর্থাৎ সয়েল কি হবে, অ্যাসিডিক হয়ে যাবে। এবং তোমার এখানে যে রাসায়নিক পদার্থগুলো আছে, যখন বৃষ্টির জল বা বন্যার জল সেগুলো কোথায় চলে আসবে, সেখানে চলে আসবে এতে নদী বা পুকুরের জলে। এবং নদী বা পুকুরের জলে যদি সালফার বা ফসফরাসের মতো রাসায়নিক পদার্থের পরিমাণ বেড়ে যায় তাহলে সেখানে ইউট্রিফিকেশন ঘটবে, সেখানে বিভিন্ন শৈবাল তৈরি হবে এবং শৈবালগুলো তখন অ্যালগাল ব্লুম ফর্মেশন করবে, যেটাকে আমরা ইউট্রিফিকেশন বলছি। তারপর বিভিন্ন নাইট্রোজেন, যেমন ইউরিয়ার মতো নাইট্রোজেন যুক্ত সার তার নাইট্রেট লবণের পরিমাণ বাড়িয়ে দিবে, নাইট্রেট দূষণ ঘটবে। আলটিমেটলি কী হবে, কিছু সার থেকে নাইট্রাস অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, যা বায়ুমণ্ডলকে দূষিত করে। জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন? আমাদের শরীরের যেমন দূষিত পদার্থ বের করার জন্য কে রয়েছে, বৃক্ষ করে ফিল্ট্রেশন করে, সেরকম যে সমস্ত জলাভূমি বা যে কোনো হালকা জলযুক্ত যে ভূমিগুলো রয়েছে সেগুলো প্রাকৃতিক বৃক্ষ হিসেবে কাজ করে। কারণ জলাভূমি জল থেকে দূষক পদার্থ, কীটনাশক, রাসায়নিক এবং শোষণ করে জলকে পরিশুদ্ধ করে। এটি পরিবেশের জল ধারণ ক্ষমতা বাড়ায়, বন্যা নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করে। মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র প্রভাবিত হয়। দেখো, যখন আমরা অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করছি তখন সেখানে বায়ুমণ্ডলে নাইট্রাস অক্সাইড এবং নাইট্রেট লবণের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে, যেটাকে আমরা ইউট্রিফিকেশন, যেটা আমাদের নর্মাল পরিবেশকে দূষিত করছে। জীবাশ্ম জ্বালানি বা পোড়ানোর ফলে নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে নির্গত হয়, যা অ্যাসিড বৃষ্টি, ধোঁয়াশা সৃষ্টির অন্যতম কারণ। জল দূষণের দুটি প্রধান কারণ। তাহলে এক নম্বর হচ্ছে কি আমাদের রাসায়নিক দূষণ, যেটা হচ্ছে আমাদের রাসায়নিক সার থেকে হতে পারে। দ্বিতীয় হতে পারে আমাদের কি যে সমস্ত শিল্প কলকারখানা সেখান থেকে যে সমস্ত দূষিত জল বেরোচ্ছে সেই জলগুলো মাটিতে মিশার ফলে জলের দূষণ ঘটছে। ওকে, বিভিন্ন প্লাস্টিক বা অন্য রাসায়নিক পদার্থগুলো জল দূষণ ঘটছে, যার ফলে কি হচ্ছে যার ফলে দুটি রোগ কলেরা, টাইফয়েড, আমাশয়, এই সমস্ত রোগগুলো খুব হাতে ছড়িয়ে পড়ছে। জলে বিষাক্ত পদার্থের পরিমাণ বাড়লে জলজ প্রাণী মৃত্যু ঘটে, যেটা আমরা বায়োম্যাগনিফিকেশনে দেখতে পেয়েছিলাম। ম্যাগনিফিকেশন যে জলের মধ্যে যদি দূষিত পদার্থের পরিমাণ যেমন ডিডিটির পরিমাণ বেড়ে যায় তাহলে এটা বিভিন্ন পুষ্টি স্তরের পরিমাণটা বাড়তে থাকবে। ওকে, তারপর হচ্ছে কি ফুসফুস ঘটিত দুটি রোগের নাম, যেমন আমাদের অ্যাস্তমা, হাঁপানি হতে পারে, অ্যাস্তমা যেটাকে বলছি ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ইনফ্লামেশন ঘটছে। এখানে আমাদের পুরো যে ব্রঙ্কিয়াল টিউব রয়েছে বা এয়ার পাইপ রয়েছে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে মিউকাস জমার ফলে, যার ফলে আমাদের কি শ্বাসকষ্ট বা অ্যাসমা হচ্ছে, অ্যাসমা, ব্রঙ্কাইটিস ইত্যাদি। এবার তোমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে 4.6, জীববৈচিত্র্য কি কারণে হ্রাস পায়? তো জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার অনেক কারণ রয়েছে। প্রথম হচ্ছে আবাসস্থল ধ্বংস হচ্ছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে, দূষণ ফলে ঘটছে, আক্রমণাত্মক প্রজাতি, ইনভ্যাসিভ স্পিস, যেমন যে সমস্ত তোমার এক্সোটিক অ্যানিমাল, যেমন নাইল পার্চ বলে একটা মাছ প্রথম হাইব্রিড তৈরি করা হয়েছিল। এবং এই মাছটা যখন ভিক্টোরিয়া লেকে তোমার প্রথম উদ্ভব করা হয়, ভিক্টোরিয়া লেকে দেওয়া হয়, তখন 200 প্রজাতির মাছ, 200 ডিফারেন্ট স্পিসিস তোমার বিলুপ্ত হয়ে গেছিল স্পিসিস। তারপর আমাদের রয়েছে পার্থেনিয়াম, যেটা আমাদের বিভিন্ন অ্যালার্জি এবং একটা খুব ভয়ানক জঙ্গল সৃষ্টিকারী উদ্ভিদ। তারপর তোমার হচ্ছে এদিকে আমাদের এই কচুরিপানা, এগুলো হচ্ছে তোমার আমাদের কি হচ্ছে ইনভ্যাসিভ স্পিসিস। অতিরিক্ত শোষণের কারণ জীববৈচিত্র্য। অতিরিক্ত শোষণ মানে কি, যখন জনসংখ্যা বেড়ে যাচ্ছে তখন বেশি আমরা ইউটিলাইজ করছি,
বেশি বেশি আমরা জীববৈচিত্র্যকে ব্যবহার করতে, তারপর জীববৈচিত্র্য হ্রাস পেয়ে যাচ্ছে। হটস্পট নির্ধারণের শর্তগুলো কী কী? যে কোনো জায়গায় একটা হটস্পট নির্ধারণ করতে গেলে প্রথম শর্ত হচ্ছে যে এলাকাটির জীববৈচিত্র্য খুব হতে হবে এবং সেখানে মোটামুটি 1500 ধরনের তোমার লোকাল প্ল্যান্ট স্পিসিস থাকতে হবে। কিন্তু তার মধ্যে দেখা যাবে 70% তোমার বিলুপ্তর পথে চলে গেছে। ভালো বোঝার চেষ্টা করো। তাহলে একটা হটস্পট কখন নির্ধারণ করবো? আমি কোনো জায়গায় হটস্পট বলবো কেন? কারণ প্রচুর জীববৈচিত্র্য এবং তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ইন্ডিজেনাস, অর্থাৎ ওই এলাকাতে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। মোটামুটি ধরে নাও যে সেখানে 1500 ধরনের বিভিন্ন ধরনের লোকাল প্ল্যান্ট থাকতে হবে এবং যে সমস্ত জীবগুলো ওখানে পাওয়া যাচ্ছে তার অধিকাংশ তোমার কী হচ্ছে 70% মতো বিলুপ্তের পথে রয়েছে বলে সেই জায়গাটা হটস্পট নির্ধারণ করে সেটা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে আমাকে। ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ বলো। তার লক্ষ্য হচ্ছে চোরা শিকার। গন্ডারের যে শৃঙ্গটা থাকে সেই শৃঙ্গটাকে তোমার কেটে নেয়। অনেক ডিফারেন্ট মিথ রয়েছে, অনেক ভুলভ্রান্ত ধারণা রয়েছে। গন্ডারের শিং কেটে নেওয়ার জন্য গন্ডারকে মেরে ফেলা হয় তারপর গন্ডারের চামড়ার জন্য গন্ডারকে মেরে ফেলা হয়। একটা আবাস চক্রের নিরাপত্তা এবং যেখানে গন্ডার থাকবে সেখানে নিরাপত্তাদের খাদ্য, বাসস্থান, প্রজনন সুবিধা দিতে হবে। এবং পিবিআর JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তাহলে এখানে কি ফরেস্টটাকে ম্যানেজ করার জন্য জয়েন্ট হতে হবে। কাকে জয়েন্ট হতে হবে? লোকাল পিপল এবং তোমার গভর্নমেন্ট। লোকাল পিপল এবং গভর্নমেন্ট দুজন যখন একই সঙ্গে যৌথভাবে কোনো একটা কাজ করবে তখন সেটাকে আমরা JFM বলছি। পিবিআর পিপল বায়োডাইভার্সিটি রিজার্ভ ধরে নাও একটা গ্রামের লোকজন রয়েছে এবং তারা গ্রামেরই সমস্ত বিভিন্ন ওষুধি গাছকে তারা ব্যবহার করে, বিভিন্ন খাবার গ্রামে উৎপন্ন হয়। এবার একজন শহরের লোক, একজন সায়েন্টিস্ট হঠাৎ তো আর সে গাছের ব্যবহার জানতে পারবে না। তো সে সায়েন্টিস্ট কী করবে? সেই গ্রামে যাবে বা আদিবাসীদের কাছে যাবে, সেখান থেকে ওখানকার লোকাল এলাকায় কী গাছ পাওয়া যায় এবং সেই গাছগুলোর ব্যবহার কী হয়, কোন কোন কাজে তারা ব্যবহার করে সে সম্পর্কে সম্পূর্ণ একটা নথি তৈরি করবে। এটাকে বলে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। তোমার সেগুলো নথিগুলো তখন অ্যাকশন জমা হবে। এটা হচ্ছে পিবিআর। তো পিবিআরের কাজ হচ্ছে ইনফরমেশন কালেকশন করা আর লোকাল যার ফলে আমার একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে এথনোবোটানি পার্টে এই তোমার লোকাল যে প্রাচীন আদিবাসীদের যে সমস্ত গাছের ব্যবহার করতো সেগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে। আর JFM এর মাধ্যমে যেমন সুন্দরবন মেদিনীপুরের আরাবরি ফরেস্ট, শাল ফরেস্ট, ওটা JFM এর মাধ্যমে তৈরি করা হয়েছে 1970 সাল থেকে, যেখানে তোমার শালবনটাকে লোকাল পিপলের সহায়তায় তোমার সংরক্ষণ করা হয়েছে। তা আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। কোনো সমস্যা, কোনো কোয়েশ্চেনের ডাউট হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।